আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমিরুল মুমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৪ঠা ডিসেম্বর ২০২৪, এই মুহূর্তে রাত ৮টা বেজে ৪৭ মিনিট। আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ নমনীয় ভারত, উত্তপ্ত সীমান্ত, ঢাকায় চাঞ্চল্য। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। চলমান ঘটনার উপর আপনাদের নিশ্চয়ই নজর রয়েছে গণমাধ্যমের কল্যাণে। প্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশের মধ্যে তীব্র উত্তেজনার যে খবর, যে ঘনঘটা, তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি খানিকটা নমনীয় হয়েছে ভারত। কেন, কিভাবে নমনীয় হলো? সেটাই আপনাদেরকে জানাতে চাই। ১ম এ হিন্দুস্তান টাইমস একটা সংবাদ আমাদেরকে দিচ্ছে। সেই সংবাদে বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি তিনি বাংলাদেশে আসবেন ১০ ডিসেম্বর। তার এই আগমনের মূল কারণ হচ্ছে ২ দেশের মধ্যে উত্তেজনা প্রশমন করা। বুধবার একটি প্রতিবেদন তৈরি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। এটা আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর সুনির্দিষ্টভাবে পররাষ্ট্র সচিবের আগমনের এই তথ্যটি জানে না। কিন্তু ভারতীয় গণমাধ্যম যেহেতু এই ধরনের তথ্য দিচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে চলমান উত্তেজনায় খানিকটা নমনীয় হয়েছে ভারত। কেন নমনীয় হয়েছে? এর মূল কারণ হচ্ছে ভারতের ভেতর থেকে বাংলাদেশকে ঘিরে যে স্যাবোটেজ তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা স্তব্ধ হতে বাধ্য হয়েছে যখন ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হলো। কোনো সভ্য দেশে এই ধরনের হামলা হতে পারে না। সার্বভৌম একটি রাষ্ট্রের হাই কমিশনে অন্য দেশের গুন্ডা বা সন্ত্রাসীরা হামলা করবে আর ওই দেশটি বসে থাকবে বা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করবে না। এটা অত্যন্ত অবাক একটা ব্যাপার। সারা বিশ্ব কিন্তু এই ঘটনা দেখেছে। ফলশ্রুতিতে ভারতের ভেতরে বিভিন্ন গ্রুপ বাংলাদেশকে নিয়ে যে স্যাবোটেজ তৈরি করতে চেয়েছিল, সেটা কিন্তু ভণ্ডুল হয়ে গেছে এই ন্যাক্কারজনক হামলার কারণে। যদিও ইতোমধ্যে ভারতীয় পররাষ্ট্র দপ্তর দুঃখ প্রকাশ করেছে, পাশাপাশি ৭ জনকে গ্রেফতার করেছে। কিন্তু যে ঘটনাটি ঘটে গেল, এটা অত্যন্ত অপ্রত্যাশিত এবং ভিয়েনা সনদের সম্পূর্ণ বিপরীত, প্রিয় দর্শক। মূলত এই কারণেই ভারত খানিকটা নমনীয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে আগমনের পর তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করার একটা সম্ভাবনা আছে বলে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, প্রিয় দর্শক। তবে ২ দেশের মধ্যে যদি সম্পর্ক এই সময়ের মধ্যে, যেহেতু এখনো আরো ৬ দিন বাকি আছে, এই সময়ের মধ্যে খানিকটা উষ্ণতার দিকে যায়, তাহলে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ কামনা করতে পারেন, সাক্ষাৎ চাইতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সাক্ষাৎ দেন, তাহলে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হতে পারে। প্রিয় দর্শক, ২০২৩ সালে সর্বশেষ নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং ভারতের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক পরিস্থিতিকে সামনে রেখে ২ দেশের সচিব যদি বৈঠকে বসেন, তাহলে একটি কর্মপন্থা এবং সমাধানের পথ তৈরি হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন, প্রিয় দর্শক। সুতরাং এই যে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আগমনের খবর, এর মধ্য দিয়ে এটা ধারণা করা যায় যে কিছুটা বেকায়দায় পড়েছে ভারত। বন্ধুত্ব উদ্ধারের জন্যে বা একেবারে যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, তাকে খানিকটা জাগিয়ে রাখবার জন্যেই ভারতের বিজেপি সরকার পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে। এই যখন খবর, তখন আগুনে ঘি ঢালার মতো আরেকটা খবর অনলাইনে ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর নিয়মিত টহল বাহিনী তো আছেই, এর বাইরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই একটি প্রতিবেদন করেছে এটা নিয়ে। সেখানে বলা হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া স্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ভারতের সরকার। প্রতিবেদনে আরো বলা হয়েছে অবস্থা সংকটময় হয়ে ওঠে গত ২রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর। সেই ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে। ৩ দিক দিয়ে বাংলাদেশে বেষ্টিত
ত্রিপুরা ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই পরিস্থিতিতে বিশেষভাবে সংবেদনশীল। গণমাধ্যমটি আরো বলছে যে ভারতের সীমান্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ সদস্যরা উচ্চ সতর্কতায় রয়েছেন যাতে কোনো ব্যক্তি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে যেতে না পারে বা কোনো সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটতে না পারে। বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গে জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। রাজেশ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিএসএফ আরো সতর্ক অবস্থানে রয়েছে যাতে ভারতের সীমান্ত আরো সুরক্ষিত থাকে। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বাহিনী সার্বক্ষণিকভাবে ২৪ ঘন্টা ৩৬৫ দিন দায়িত্ব পালন করছে। প্রতিটি সদস্য সতর্কতার সঙ্গে সীমান্তের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যা উল্লেখ করার মতো। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে এই যে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী প্রেরণ করা হয়েছে, এটাও একটা উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের নাগরিকদের মধ্যে এবং ভারতের সঙ্গে লাগোয়া বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে। প্রিয় দর্শক, এখন বাংলাদেশে আজকে একটা বিরল ঘটনা ঘটেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরল ঐক্য সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রাজনৈতিক সভা ডেকেছিলেন, যেখানে দল, মত, পথ নির্বিশেষে সব রাজনৈতিক দলের সদস্যরা বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে বামপন্থীরা যেমন ছিলেন, জাতীয়তাবাদী ঘরানার দল ছিল, এরপর ডানপন্থী, এরপর কমি অঙ্গনের রাজনৈতিক দল, মানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর সকল মত পথের ব্যক্তি এবং রাজনৈতিক মতবাদ প্রতিনিধিত্বকারী দলগুলো উপস্থিত ছিল। সেখানে সব দল একমত হয়েছে যে দেশের স্বার্থে অবশ্যই তারা এক থাকবেন, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হবেন। মূলত ৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ভারত যে অব্যাহতভাবে অপপ্রচার চালাচ্ছে সেটা বন্ধে করণীয় কি? দ্বিতীয় বিষয়, যে প্রচুর পরিমাণে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে, যেগুলোর সঙ্গে সত্যতার লেশ পর্যন্ত নেই, সেগুলোকে কিভাবে বন্ধ করা যায়? এই যে একটা তথ্য যুদ্ধ চলছে, এই পরিস্থিতিতে বাংলাদেশে আন্তর্জাতিক সহায়তা কিভাবে বাড়ানো যায় তথ্য যুদ্ধ মোকাবেলার ক্ষেত্রে? সেক্ষেত্রে প্রিয় দর্শক, আমি গত দুদিন আগে পিআইপি নামের একটা কৌশলপত্র উপস্থাপন করেছিলাম বা একটা ধারণা দিয়েছিলাম। প্রিভেনশন অফ ইন্ডিয়ান প্রোপাগান্ডা। ভারতের অপপ্রচার রোধে আমি একগুচ্ছ পরামর্শ দিয়েছিলাম। বাঞ্চ অফ অ্যাডভাইস বলা যেতে পারে। সেখানে বেশ কটি বিষয় আমি সুস্পষ্টভাবে বলেছি যে প্রতিদিন ঘন্টায়, ঘন্টায় ব্রিফিং করতে হবে। কারণ ভারতের গণমাধ্যমগুলো প্রত্যেক ঘন্টায় বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের কাছে এইসব অপপ্রচারের বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করতে হবে। ঢাকায় ভারতীয় যেসব সাংবাদিক কর্মরত রয়েছেন তাদেরকে অবশ্যই এই প্রেস ব্রিফিং গুলোতে রাখতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন ঘোষিতভাবেই প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা। কিন্তু ভারতের গণমাধ্যমগুলোর পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। তবে এবার যে ধারণা করা হচ্ছে, ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশে না এলেও আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে স্বীকৃত এবং জনপ্রিয় গণমাধ্যমগুলোর সাংবাদিকদেরকে ঢাকায় এনে সরেজমিনে পরিস্থিতি দেখানো হবে। এর ফলে ভারত থেকে যে অপপ্রচার চলছে তা খানিকটা হলেও কমবে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে আরো নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই রাজনৈতিক সভাটিতে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেছেন। সব দল একমত হয়েছে যে এই যে তথ্যযুদ্ধ চলছে এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। আরেকটি পরামর্শ এসেছে সেই বৈঠকে যে ফ্যাসিবাদ বিরোধী একটি সমাবেশ করা যায় কিনা, যেখানে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আর আরেকটি প্রস্তাব এসেছে নিরাপত্তা কাউন্সিল বা কমিটি গঠনের প্রস্তাব। আপনারা জানেন যে দেশের কোনো ক্রান্তি লগ্নে সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যদি একটা কাউন্সিল করা যায়, তাহলে সেই কাউন্সিল কার্যকর ভূমিকা রাখলে পরিস্থিতি থেকে উত্তরণ করা যেতে পারে। তার মানে আমরা দেখছি যে আজকের যে বিরল ঘটনা, বিরল ঐক্য, এটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় অবশ্যই ইতিবাচক এবং ঐতিহাসিক একটা ঘটনা। একটা ঘটনার কথা আপনাদেরকে বলি যে কি ধরনের অপপ্রচার চলছে।
আপনারা হয়তো দেখেছেন গতকাল ভারতের বেশ কজন দর্শক আমাকে নোটিস করেছে। তারা বলেছে যে, "ভারতের পতাকা পদদলিত করা হলো, পুড়িয়ে দেয়া হলো, সেটার ব্যাপারে আপনারা কেন কথা বলছেন না? শুধুমাত্র কলকাতায় বা আ আগরতলায় বাংলাদেশের পতাকা অবদলিত হয়েছে, এটাই বলছেন কেন? সাংবাদিক হিসেবে তো দুদেশের কথাই বলা উচিত।" আমি এই বিষয়টি একদম স্পষ্ট করছি যে, কোন দেশের পতাকাকে অসম্মান করা যথার্থ নয়। কারণ একটা পতাকা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব, ইতিহাস, ঐতিহ্যের প্রতীক। সেই দেশের জনগণের আবেগ এবং অনুভূতির বহিঃপ্রকাশের একটা বড় চিহ্ন হচ্ছে এই পতাকা। সুতরাং আপনি যখন ভিন্ন একটি দেশের পতাকাকে অবদলিত করলেন, তখন আপনার পতাকাকেও তারা অপমানিত বা অপদস্থ বা অবমাননা করবে। সুতরাং কোন দেশের পতাকাকে অবশ্যই অসম্মানিত আমরা করতে চাই না। এখন যে প্রোপাগান্ডাটা ব্যাপক আকারে ছড়িয়েছে ভারতের জনগণের মধ্যে যে একজন সাদা পাজামা পাঞ্জাবি পরা টুপিওয়ালা ভদ্রলোক তার মুখে দাঁড়িয়ে আছে। তিনি বাংলাদেশের একটি পতাকা হাতে ধরে আছেন আর তার পায়ের নিচে ভারতের পতাকা। ভয়াবহ একটা ছবি। এই ছবি ভারতে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যম ছড়াচ্ছে এবং ভারতের হিন্দু ভাই-বোনদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেহেতু পাজামা পাঞ্জাবি পরা একটা ব্যক্তি তার মাথায় টুপি আছে, তাহলে স্পষ্টই হচ্ছে যে তিনি মুসলিম। মুসলিম হয়ে ধর্মীয় কারণে ভারতের পতাকাকে পায়ে